ওয়েলকাম টু নটরডেম কলেজ ময়মনসিংহ অনলাইন এডুকেশন। তো প্রতিদিনকার আয়োজনের মতো আজকে আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় হলো উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যুগাশ্রী প্রোগ্রাম এর লেকচার 3। তো আলোচনায় আসছি আমি নন্দন সরকার, প্রভাষক গণিত বিভাগ, নটরডেম কলেজ ময়মনসিংহ। তো ইতিপূর্বে আমরা দুইটা লেকচার পড়ে আসছি, লেকচার 1 এবং লেকচার 2। লেকচার 1-এ ছিল যুগাশ্রী প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং কিভাবে একটি যুগাশ্রী প্রোগ্রাম গঠন করতে হয়, অর্থাৎ ফর্মুলেশন অফ এ লিনিয়ার প্রোগ্রাম। ঠিক একইভাবে দ্বিতীয় লেকচারে আমরা পড়ে আসছি হলো যে একটি যুগাশ্রী প্রোগ্রাম দেওয়া থাকলে সেটাকে কিভাবে সলিউশন করা যায়, অর্থাৎ সলিউশন অফ এ লিনিয়ার প্রোগ্রামিং। তো তারই ধারাবাহিকতায় গতদিন আমরা একটি প্রবলেম সলভ করে দিয়েছিলাম। তারপরে সেখানে আমরা প্রায় 10টি অঙ্কের মতো প্র্যাকটিস দিয়েছিলাম। তো তোমরা অনেকেই আমাকে SMS করেছিলে যে স্যার অঙ্কগুলো করতে পেরেছি, বা অনেকে একটু টুকিটাকি প্রবলেম হলে আমরা সেই জায়গাগুলো একটু দেখিয়ে দিয়েছি। সেই জন্য তোমাদেরকে অনেক সাধুবাদ জানাই। তো সেই একইভাবে আমরা আজকে আসছি আমাদের পরবর্তী টপিকস, অর্থাৎ প্রবলেম সলভ টাইপ 2। অর্থাৎ সেই টপিকসে আছে হলো পুষ্টিজনিত সমস্যাগুলি। তো আমরা প্রথমে একটু প্রশ্নটা পড়ে নিই এবং তারপর আমরা আলোচনায় আসছি। দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, MON দুই প্রকারের খাবারে প্রতি কেজিতে নিচের ছক অনুযায়ী প্রোটিন ও ফ্যাট আছে। খাবার দেওয়া আছে, হ্যাঁ, খাবার, প্রোটিন, ফ্যাট, প্রতি কেজির মূল্য। যেমন N প্রকারের খাবারে আছে প্রোটিন 2 একক, ফ্যাট 4 একক এবং প্রতি কেজির মূল্য হলো 20 টাকা। ঠিক একইভাবে N প্রকারের খাবার আছে প্রোটিন 6 একক, ফ্যাট 3 একক এবং প্রতি কেজির মূল্য হলো 30 টাকা। তো একইভাবে এখানে দেখো দৈনিক ন্যূনতম প্রয়োজন, এখানে প্রোটিনের ক্ষেত্রে দেওয়া আছে 36 এবং ফ্যাটের ক্ষেত্রে দেওয়া আছে 48। আর বলছে সবচেয়ে কম খরচে কিভাবে দৈনিক ন্যূনতম প্রয়োজন মেটানো সম্ভব। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু খেয়াল করি উক্ত অঙ্কগুলো আমাকে সলভ করতে হলে আমাকে প্রথমে যে কাজটা হবে, এখানে আমাকে একটি প্রবলেম সলভ, অর্থাৎ এই প্রবলেমটা সলভ করতে হলে দুইটা অংশ আমাকে বিভক্ত করতে হবে। প্রথম অংশটি হলো এই প্রবলেমটার আমরা যুগাশ্রী প্রোগ্রাম গঠন করব, অর্থাৎ ফর্মুলেশন অফ এ লিনিয়ার ইকুয়েশন। দেন সেটার আমরা কি করব, সলিউশন করব, অর্থাৎ সলিউশন অফ দিস লিনিয়ার প্রোগ্রামিং। তাহলে প্রথমে আসি যে এই অঙ্কটা যদি আমি যুগাশ্রী প্রোগ্রাম গঠন করতে চাই, তাহলে যুগাশ্রী গঠনের যে ব্যাখ্যাগুলো ছিল সেটা আমরা একটু দেখে আসি। যে যুগাশ্রী প্রোগ্রাম যদি আমরা দেখতে চাই, যে যুগাশ্রী প্রোগ্রামের গঠন করতে হলে এই ধাপগুলো আমাকে অতিক্রম করতে হয়। কি কি? যে সিদ্ধান্ত চলক খুঁজে বের করে গাণিতিক নামকরণ। তারপর স্টেপ 2 হলো যে উদ্দেশ্য বা অভিষ্ট ফাংশন শনাক্তকরণ এবং সিদ্ধান্ত চলকের সাহায্যে গাণিতিক রূপে প্রকাশ। তারপরে স্টেপ 3 ছিল হলো শর্ত বা সীমাবদ্ধতাগুলি চিহ্নিত করে একঘাতিক রৈখিক সমীকরণ বা অসমতা আকারে প্রকাশ। তাহলে চলো যে আমাদের যে প্রশ্নটা প্রথমে আমরা কি করব, একটা যুগাশ্রী প্রোগ্রাম গঠন করব। উক্ত যুগাশ্রী প্রোগ্রামটি গঠন করার পরে আমরা সেটাকে লেখচিত্রের মাধ্যমে সলিউশন করব। তাহলে দেখো আমাকে এখানে প্রথমেই যে কাজটা করতে হবে, যুগাশ্রী প্রোগ্রাম গঠন করতে হলে যে এখানে আমাকে মানে সিদ্ধান্ত চলক খুঁজে বের করতে হবে। তাহলে আমাকে কি সিদ্ধান্ত নিতে হচ্ছে সেই বিষয়টা। যেমন এখানে খাবার আছে দুই প্রকার, একটা হলো M আর একটা কি আছে N। তাহলে আমরা বলতে পারি M প্রকারের খাবার একটা চলক ধরবো, N প্রকার একটা খাবারের চলক ধরবো, যেখানে প্রোটিনের পরিমাণ দেওয়া আছে, ফ্যাটের পরিমাণ দেওয়া আছে, প্রতি কেজির মূল্য দেওয়া আছে। ঠিক N প্রকারের খাবারও প্রোটিন, ফ্যাট, প্রতি কেজির মূল্য দেওয়া আছে এবং দৈনিক ন্যূনতম প্রয়োজন আছে, সেখান থেকে আমরা খরচটুকু বের করে ফেলবো। তাহলে আমার এখানে উদ্দেশ্য চলক হলো খাবার N আর কি আছে খাবার N। তাহলে আমরা একটু ধরে নিই যে মনে করি N প্রকারের খাবার প্রয়োজন x কেজি এবং প্রথমটা হলো M, মনে করি M প্রকারের খাবার হলো x কেজি এবং N প্রকারের খাবার প্রয়োজন y কেজি। যেখানে
এই এক্স এবং ওয়াই এর যে পরিমাণটা সেটা অবশ্যই হবে শূন্যর চেয়ে বড় অথবা সমান। এখানে কখনো নেগেটিভ হবে না, কারণ এখানে খাবারের পরিমাণ কখনো -2 কেজি -5 কেজি, হ্যাঁ, এরকম সাধারণত হয় না। তাহলে আমরা ধরে নিলাম যে এম প্রকারের খাবারের প্রয়োজন x কেজি, এন প্রকারের খাবারের প্রয়োজন y কেজি। তাহলে এখানে দেখো একটা প্রোডাক্ট আছে, সেটা কি প্রোটিন। তাহলে আমরা লিখতে পারি মোট প্রোটিনের পরিমাণ, মোট প্রোটিনের পরিমাণ, প্রোটিনের পরিমাণ। তাহলে খেয়াল করো, আমার এখানে প্রোটিনের কত একক দেওয়া আছে, 2 একক। আর আসলে প্রোটিন আমার কতটুকু ধরেছিলাম, x কেজি। তাহলে আমরা এই করে প্রতি প্রোটিন হলো 2x কেজি। একইভাবে এখানে n খাবারের প্রোটিন আসছে কতগুলো, 6। তাহলে আমরা এখানে প্রোটিনের n প্রকারের খাবার পরিমাণ ধরছি কত, y কেজি। তাহলে এই ঘরে যা আছে সবই হবে x এর পরিমাণ, এই ঘরে যা আছে সবই হবে y এর পরিমাণ, কারণ m কে ধরছি আমরা x পরিমাণ এবং y কে ধরছি n কে ধরছি y পরিমাণ। তাহলে এই ঘরের জন্য আমরা x এর দ্বারা গুণ করব, অর্থাৎ 2x। ঠিক একইভাবে এই ঘরে আমরা প্রোটিনের জন্য পাবো হলো 6y। তাহলে মোট পরিমাণ কত, 2x + 6y, 2x + 6y। এটা আমরা পাইছি মোট প্রোটিনের পরিমাণ। ঠিক একইভাবে পরের অংশে যদি যাই আমরা, সেখানে কি আছে, ফ্যাটের পরিমাণ, অর্থাৎ মোট ফ্যাট এর পরিমাণ, তাহলে খেয়াল করুন যে এইখানে আমার ফ্যাট দেওয়া আছে কত, 4 একক। আর আমরা ধরে নিছি এম প্রকার খাবারের কতগুলো, x, তার মানে এটাকে বলতে পারি 4x। ঠিক একইভাবে পরের অংশটার জন্য আছে 3 একক, অর্থাৎ 3y তার পরিমাণ, তার মানে 4x + 3y। এরপরে আসি যে প্রতি কেজির মূল্য 20 টাকা, অর্থাৎ এম প্রকারের খাবারের 1 কেজির মূল্য 20 টাকা, এন প্রকারের খাবার 1 কেজির মূল্য 30 টাকা। তাহলে এম প্রকারের খাবার আছে কতটুকু, x কেজি। তাহলে 1 কেজির মূল্য যদি 20 টাকা হয়, তাহলে x কেজির মূল্য কত হবে, 20x টাকা। ঠিক একইভাবে 1 কেজির মূল্য যদি 30 টাকা হয়, তাহলে y কেজির জন্য কত হবে, 30y। তাহলে মোট, হ্যাঁ, আমরা মোট খরচ বলতে পারি এটা। তাহলে এখানে মোট ফ্যাটের পরিমাণ, মোট প্রোটিনের পরিমাণ, মোট ফ্যাটের পরিমাণ, মোট খরচ সেটা কত হলো, 20x + 30y। এখন আসি আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, দৈনিক ন্যূনতম প্রয়োজন, এটা প্রোটিন ফ্যাটে দেওয়া আছে, সবচেয়ে কম খরচে কিভাবে দৈনিক ন্যূনতম প্রয়োজন মেটানো সম্ভব। তাহলে এখানে যে খরচের যে পরিমাণটা আছে সেটার উপর নির্ভর করে আমাকে উক্ত অঙ্কটি করতে হবে। তাহলে আমরা বলতে পারি অভিষ্ট ফাংশন, সুতরাং অভিষ্ট ফাংশন সেটাকে আমরা z দ্বারা প্রকাশ করব। যেহেতু ন্যূনতম বলা আছে, আমরা লিখব z মিনিমাম, সেটুকু কত, 20x + 30y। তাহলে আমরা অভিষ্ট ফাংশন পেয়ে গেছি। এখন এই অংশটা উপরে লিখছি আমরা, প্রশ্ন মতে আমাদের যে কন্ডিশনগুলো দেওয়া আছে, যে প্রশ্ন মতে এখানে দেওয়া আছে, দেখো প্রোটিনের পরিমাণ দেওয়া আছে সর্বনিম্ন দৈনিক প্রয়োজন কত, 36। তার মানে আমার মোট প্রোটিনের পরিমাণ আছে হলো 2x + 6। একটু ভালোভাবে খেয়াল করি বিষয়টা, বলছে ন্যূনতম 36 কেজি প্রয়োজন। ন্যূনতম মানে কি, 36 হইতে পারে, তার চেয়ে বেশি হইতে হবে, অর্থাৎ এর কম হবে না। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, যে তার চেয়ে বেশি হইতে পারে, তার চেয়ে কখনো কম হবে না, মানে এখানে কি হবে, গ্যাটারিটা। ঠিক একইভাবে ফ্যাটের পরিমাণ যদি দেখি আমরা, ফ্যাটের পরিমাণ কত আছে আমার, 4x + 3y, 4x + 3y। সেটার ক্ষেত্রে আমরা কি বলবো, যে এখানে ন্যূনতম প্রয়োজন, তাহলে ন্যূনতম প্রয়োজন কত, 48। অবশ্যই 48 নিতে হবে, তার চেয়ে বেশি হইতে পারবে, কম হইতে পারবে না, অর্থাৎ গ্যাটারিক্যাল 48। আর এখানে প্রোটিন এবং ফ্যাট কখনোই শূন্যর চেয়ে বেশি হইতে পারবে না। তাহলে দেখো আমরা অভিষ্ট ফাংশন পাইছি, তারপরে অসমতাগুলো পেয়ে গেছি। তাহলে আমরা এখানে যদি এরকম বলতে পারি যে যুগাশ্রী প্রোগ্রাম মডেলটি নিম্নরূপ, যুগাশ্রী প্রোগ্রাম
মডেলটি নিম্নরূপ। যুগশ্রী প্রবলেম মডেলটি নিম্নরূপ। কিরকম? যে অভিষ্ট ফাংশন, আমার অভিষ্ট ফাংশন হলো জেড মিনিমাম ইকুয়াল টু 20x প্লাস 30y। শর্তসমূহ, আমাদের শর্তসমূহ কি? শর্তসমূহ 2x প্লাস 6y গ্রেটার ইকুয়াল 36, তারপরে 4x প্লাস 3y গ্রেটার ইকুয়াল 48, x, y গ্রেটার ইকুয়াল 0। তাহলে একটু খেয়াল করি যে মাত্রই যে আমরা প্রবলেমটা দেখলাম, সেই প্রবলেমটা আমরা কি করলাম? তার যুগাশ্রী প্রোগ্রামের মডেল আমরা তৈরি করলাম, অর্থাৎ যুগাশ্রী প্রোগ্রাম গঠন করেছি। এখন এটা সলিউশন করব। তাহলে আমরা আবার একটু রিক্যাপ করে নিই যে যুগাশ্রী প্রোগ্রাম গঠন করতে কি কি বিষয়গুলো ছিল। যে যুগাশ্রী প্রোগ্রাম গঠনের জন্য 3টি স্টেপ অতিক্রম করতে হয়। প্রথমে সিদ্ধান্ত চলক খুঁজে বের করে গাণিতিক নামকরণ। তাহলে আমরা এখানে সিদ্ধান্ত চলক একটা ধরেছি x, একটা ধরেছি y, সেটাকে আমরা গাণিতিক নামকরণ করছি যে কিভাবে বের করতে হয়। এখন এই সিদ্ধান্ত চলকগুলোকে ইউজ করে আমরা এখানে অভিষ্ট ফাংশন অর্থাৎ অবজেক্টিভ ফাংশনের মান বের করেছি। ঠিক একইভাবে শর্ত বা সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে একঘাতিক রৈখিক অসমতা আকারে আমরা প্রকাশ করেছি। এখন উক্ত অংশটির আমরা কি করব? লেখচিত্রের মাধ্যমে আমরা সমাধান করব। তাহলে উক্ত অংশটির লেখচিত্রের মাধ্যমে যদি আমি সমাধান করতে চাই, তাহলে আমাকে এই 4টা স্টেপ অতিক্রম করতে হবে। প্রথম স্টেপটা কি আছে? যে প্রদত্ত অসমতাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ আমার এই অসমতাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। সমীকরণগুলোর অর্থাৎ অসমতাগুলোকে সমীকরণ প্রকাশ করার পর সেগুলো আমরা কি করব? লেখচিত্র অঙ্কন করবো, অর্থাৎ সমীকরণগুলোর লেখচিত্র অঙ্কন করতে হবে। তারপরে লেখচিত্র হতে সমাধানের সম্ভাব্য এলাকা চিহ্নিতকরণ করতে হবে এবং কৌণিক বিন্দু সমূহ নির্ণয় করব। কৌণিক বিন্দুর সাহায্যে আমার যে অভিষ্ট ফাংশন আছে জেড, সেখানে কৌণিক বিন্দুর মানগুলো বসিয়ে আমার সর্বনিম্ন মানটা বের করতে হবে। তাহলে যে স্টুডেন্ট, উক্ত অংশটি আমরা একটু বোর্ডে চলে যাই। বোর্ডে গিয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা করে এই অংশটুকু আমরা একটু সলভ করে আসছি। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা মাত্রই দেখলাম যে যুগাশ্রী একটা যুগাশ্রী প্রোগ্রাম গঠন করলাম। সেটা কি ছিল? যে অভিষ্ট ফাংশন জেড মিনিমাম ইকুয়াল টু 20x প্লাস 30y। সেখানে কন্ডিশনগুলো কি ছিল? 2x প্লাস 6y গ্রেটার ইকুয়াল 36, 4x প্লাস 3y গ্রেটার ইকুয়াল 48, x, y গ্রেটার ইকুয়াল 0। তাহলে উক্ত প্রবলেমটি সলভ করতে হলে প্রথমেই আমাকে কি করতে হবে? যে প্রদত্ত অসমতাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে এবং সমীকরণগুলোর লেখচিত্র অঙ্কন করতে হবে, এবং ওই সমীকরণগুলোর যে লেখচিত্র অঙ্কন করব সেখান থেকে আমাকে লেখচিত্রতে সম্ভাব্য অঞ্চল নির্দেশ করব এবং ওই সম্ভাব্য অঞ্চল থেকে আমরা কৌণিক বিন্দুগুলো বের করে অভিষ্ট ফাংশনে বসিয়ে দেখব আমাদের সর্বনিম্ন মানটা কত এবং সেই অনুযায়ী আমরা অঙ্কটা করবো। তাহলে সেই শর্ত অনুযায়ী আমরা প্রদত্ত অসমতাগুলোকে অনুরূপ সমীকরণ বিবেচনা করে পাই। অনুরূপ সমীকরণ যদি বিবেচনা করতে চাই, তাহলে আমাদের কি আছে এখানে? 2x প্লাস 6y ইকুয়াল টু 36। তাহলে আমরা জানি প্রত্যেকটা সমীকরণে আমি এই আকৃতি ফরম্যাটে নিতে হয়, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। ঠিক একইভাবে এটাকে আমরা লিখতে পারি 2x বাই 36 প্লাস 6y বাই 36 ইকুয়াল টু 1। সুতরাং এটাকে লিখতে পারি এরকম x বাই 18 প্লাস y বাই 6 ইকুয়াল টু 1। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। এটা ছিল 1 নং সমীকরণ। ঠিক একইভাবে দ্বিতীয় অসমতাটা কি আছে? দ্বিতীয় অসমতাটা আছে হলো আবার 4x প্লাস 3y ইকুয়াল টু 48। তাহলে আমরা এখানে এরকম লিখতে পারি যে 4x বাই 48 প্লাস 3y ভাগ হলো 48 ইকুয়াল টু 1। তো ইকুয়াল টু 1। তাহলে এখানে লিখতে পারি x বাই
12 প্লাস ওয়াই বাই 16 ইকুয়াল টু 1, এটাকে 2 নং সমীকরণ ধরবো। তারপর x গ্রেটার ইকুয়াল 0, x এর জন্য ধরবো 0, x ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ, এবং y ইকুয়াল টু 0 আর একটা সমীকরণ। খেয়াল করি এখানে আমরা কয়টা সমীকরণ পেলাম? 4টা সমীকরণ। এই 4টা সমীকরণের মধ্যে প্রথম 2টা সমীকরণে x অক্ষ এবং y অক্ষের কর্ণিতাংশের পরিমাণ বের করা যাবে, বাট এই x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 এটা অক্ষরেখার সমীকরণ, তাহলে এখান থেকে কোনো বিন্দু পাওয়া যায় না। তাহলে 2টা বিন্দু দিয়ে আমরা চিত্র আঁকার জন্য আমরা এখানে যে কাজটা করবো যে 1 নং রেখার উপর এই একটা বিন্দু নিই, যেখানে y এর মানটা 0 ধরি। তাহলে 1 নং রেখার উপর y এর মান যদি 0 ধরি, x বাই 18 ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু 18, তার মানে এই বিন্দু স্থানাঙ্ক হলো 18, 0। এবং b আর একটা বিন্দু নিই, যেখানে আগে ধরেছিলাম y এর মান 0, এক্ষেত্রে আমরা ধরবো x এর মান 0, তাহলে x এর মান 0, y বাই 6 ইকুয়াল টু 0, তার মানে 6। এত দুটি বিন্দু পাওয়া যায়। এবং আবার 2 নং রেখার উপর এ বি, অনুরূপভাবে আমরা ধরি সি বিন্দু স্থানাঙ্ক ধরি হলো একইভাবে y এর মান 0, 2 নং রেখা যদি y এর মান 0 ধরি, এইটুকু 0, তাহলে x বাই 12 ইকুয়াল টু 1, তাহলে এটি হলো 12। এবং ডি এর মান যদি আমরা ভুজের মান 0 ধরি, তাহলে এখানে ডি সমান হবে এরকম, x এর মান 0, y বাই 16 ইকুয়াল টু 1, তাহলে ডি 16। এত দুটি বিন্দু পাওয়া যায়। 3 নং সমীকরণ আর 4 নং সমীকরণে আলাদা বিন্দু পাওয়ার সুযোগ নেই। তাহলে এই বিন্দুগুলো নিয়ে আমরা রেখাচিত্র অঙ্কন করব। আমরা ওই পাশে অংশটা যদি একটু মুছে ফেলি, লেখা যাবে এখন ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের এখানে আমরা একটু খেয়াল করি যে আমার যে বিন্দুগুলো আছে 18, 6, 3 দ্বারা যদি গুণ করি একটু বড় হবে, 5 দ্বারা যদি গুণ করি একটু বেশি বড় হয়ে যায়, তাহলে আমরা 3 বর্গ বাহু ইকুয়াল টু এক একক বিবেচনা করে, প্রদত্ত বিন্দুসমূহ ছক কাগজে স্থাপন করে লেখচিত্র অঙ্কন করি। তাহলে এখানে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, তাহলে কিরকম দেখা যাচ্ছে যে আমার এখানে 4টা বিন্দু আছে মূলত। তাহলে এখানে যে বিন্দুগুলো আছে আমাদের সবগুলা বিন্দুই দেখো কি দেওয়া আছে, সবগুলো আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, তো সবগুলোই ধনাত্মক বিন্দু। তাহলে আমরা চিত্রটাকে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে বিবেচনা করব, অর্থাৎ এই আকৃতির। তাহলে x ও x ড্যাশ, y ও y ড্যাশ, এ বিন্দু স্থানাঙ্ক 18। যেহেতু আমরা গ্রাফে করছি না, বোর্ডে করছি, এই জন্য আমরা নর্মালি দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা যখন গ্রাফে করবা এটাকে 3 দ্বারা গুণ করবা। এখানে 3 দ্বারা গুণ করলে যতগুলো বিন্দু হয় সেই বিন্দুটা আমাকে এখানে ফিক্সড করে বসাইতে হবে। তাহলে খেয়াল করি এখানে যে বিন্দুটা আছে 18, 0, তাহলে 1, 2, 3 এভাবে যদি গণনা করি, 1, 2, 3 এরকম 18, 0 বিন্দুটা এখানে আসছে। ধরে নিলাম এখানে এ বিন্দু স্থানাঙ্ক 18, 0, বি বিন্দু স্থানাঙ্ক 0, 6, ধরে নিই যে এখানে বি বিন্দুটা আসছে, বি বিন্দু স্থানাঙ্ক হলো আমার 0, 6। তাদের সংযোগ রেখাংশ, অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দু সংযোগ রেখাটা। এখন খেয়াল করি এই যে দুইটা বিন্দু পেয়েছি সেটা কত নম্বর রেখার জন্য? 1 নং রেখাটা। 1 নং রেখার জন্য আমার অসমতাটা কি ছিল? 2x + 6y
গ্রেটার ইকুয়াল 36, এটা ছিল 1 নং রেখার অসমতা। তাহলে ওই রেখাটার জন্য আমরা এরকম পাইলাম। এখন এই অসমতার জন্য আমরা সমীকরণটা পাইছিলাম 2x + 6y = 36। এখানে দুইটা বিন্দু দ্বারা আমরা এই সমীকরণটাকে নির্দেশ করলাম, কিন্তু আমার প্রশ্ন চেয়েছে কি 36 এর চেয়ে বড় অথবা সমান। তাহলে 36 এর চেয়ে বড় অথবা সমান যদি আমি দেখাইতে চাই, তাহলে কোন পাশে মানগুলো বোঝানো হয় সাধারণত? হ্যাঁ, 36 এর চেয়ে বড় মানে 37, 38 এই দিকের মানগুলোকে। তার মানে আমরা বলতে পারি এই রেখাটা দ্বারা, এই অসমতা দ্বারা আমরা এরকম অর্থাৎ 1 নং রেখার দ্বারা এই দিকের মানগুলোকে বোঝানো, এই চিহ্নটা হবে ওই দিকে। তাহলে আমরা আবার এছাড়াও আমরা জানি যে গ্রেটার ইকুয়াল থাকলে সবসময় দিক নির্দেশক চিহ্নটা হয় মূল বিন্দুর বিপরীত দিকে। তাহলে আমার মূল বিন্দু আছে এই দিকে, গ্রেটার ইকুয়াল চিহ্নের জন্য ওই পাশে চিহ্নগুলোকে বোঝানো হয়। তারপরে আসি দ্বিতীয় রেখার জন্য আমরা পাইছি দুইটা বিন্দু 12, 0, 0, 16। তাহলে এটা যেহেতু 18, 0, 12 যেটা আরো কম, ধরে নিলাম যে এখানে সি বিন্দু সেটা হলো 12, 0, আর আমার ডি বিন্দু স্থানাঙ্ক আছে 0, 16। তাহলে 6 ধরে নিলাম যে এখানে ডি বিন্দু স্থানাঙ্ক এটা 0, 16। তাহলে তাদের সংযোগ রেখাংশ এই বরাবর আমরা ধরে নিলাম যে এখানে। এখন এই 2 নং রেখার জন্য আমার যে অসমতাটা ছিল সেটা কত ছিল? 4x + 3y ≥ 48। তার মানে এখানে আমরা এর জন্য সমীকরণটা পেয়েছিলাম 4x + 3y = 48। এইটা ছিল আমার মূল সমীকরণটা। আমরা সমীকরণটা এই দুইটা বিন্দু দ্বারা আমরা নির্দেশ করলাম। এখন খেয়াল করি এর মানটা বলছে 48 এর চেয়ে বড় অথবা সমান। তাহলে 48 এটা নির্দেশ করে তার চেয়ে বড় 49, 47 এরকম অসংখ্য 50, 51। তাহলে কোন দিকের মানগুলো? এই দিকের মানগুলোকে নির্দেশ করে। এছাড়া আমরা কি বলছিলাম যে গ্রেটার ইকুয়াল থাকলে মূল বিন্দুর বিপরীত দিকে, তাহলে মূল বিন্দু তার বিপরীত দিকে মানগুলোকে নির্দেশ করে। তাহলে এই দুইটা রেখা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটা আমরা একটু পর্যায়ক্রমে এ বি সি ডি এটা ধরে নিলাম ই বিন্দু, আমি ই বিন্দু এটাকে ধরে নিলাম। আবার এরপর দেওয়া আছে x = 0। x = 0 হলো y অক্ষরেখার সমীকরণ, কিন্তু এটার অসমতাটা কত ছিল? x > 0, অর্থাৎ x এর মানটা 0 এর চেয়ে বড়। তাহলে x এর মানটা 0 এর চেয়ে বড় মানে কি? এই দিকের সকল মানকে নির্দেশ করতেছে। ঠিক একইভাবে যদি y > 0 বলি, তাহলে y এর অর্থাৎ 0 এর চেয়ে বড় ওই দিকের মানগুলোকে নির্দেশ করতেছে। তাহলে এটাকে আমরা নির্দেশ না করলেও বোঝা যায় যে 0 এর চেয়ে বড় ওই দিকে সকল মান, 0 এর চেয়ে বড় ওই দিকে সকল মান। তাহলে প্রদত্ত চিত্র হতে অর্থাৎ আমাদের সম্ভাব্য অঞ্চল হলো এই দিকে যে মানগুলো আছে সকল মানগুলো, এদিকে যে মানগুলো আছে এখানে। তো এখানে আমরা একটু স্কেল বিষয়টা উল্লেখ করে দিব। আমাদের স্কেল কি আছে? উভয় অক্ষে আমরা 3 বর্গ বাহু = 1 একক ধরেছি, যে উভয় অক্ষে 3 বর্গ বাহু = 1 একক, 1 একক। এখন দেখো এখানে লেখচিত্র হতে আমরা এটা বলতে পারি যে এই এবং বিই রেখার পার্শ্বে অবস্থিত যতগুলো বিন্দু সবগুলো বিন্দু হলো তার সমাধান অঞ্চল। এখানে আমরা ই বিন্দু স্থানাঙ্কটা আমরা জানতে হবে। তাহলে ই বিন্দু স্থানাঙ্ক বের করতে হলে আমরা যদি গ্রাফে অঙ্কন করি তাহলে আমরা সরাসরি গড়গুলো বনিয়ে নিব, কিন্তু এখানে যেহেতু আমরা গ্রাফে করি নাই, আমরা এখানে বোর্ডে করেছি, এই জন্য আমরা এই কাজটা করবো। এখানে 1 নং রেখা এবং 2 নং রেখা ছেদবিন্দু হলো এই বিন্দু, তাদের সমাধান করে ভুজ এবং কুটির মানটা নির্ণয় করবো। তাহলে এক্ষেত্রে আমার একটি 1 নং রেখা ও 2 নং রেখাকে একটু সমাধান করে মানগুলো বের করতে হবে। তাহলে খেয়াল করবো আমাদের 1 নম্বর রেখাটা ছিল হলো 2x + 6y = 36। এটা ছিল আমার 1 নং রেখা। সেখান থেকে 2x সমান আমরা লিখতে পারি যে 36 - 6y। তাহলে x সমান হলো 18 - 3y। আর 2 নং রেখাটা ছিল হলো আমার 4x + 3y = হলো 48। এখানে x এর মানটা যদি বসাই তাহলে 4 × 18 - 3y + 3y = 48। তাহলে আমরা এখানে পাই 72 - 12y + 3y = 48। তাহলে একটু খেয়াল করি এখানে আমরা কত পাই? -9y = 48 - 72, তার মানে 24। তাহলে y = 24/9, 8/3।
এটা হলো ওয়াই এর মান, ঠিক ওয়াই এর মানটা যদি এখানে বসাই তাহলে এক্স এর মান পাওয়া যাবে 18 মাইনাস 8/3 ইন্টু 3, তাহলে 3 কাটা 10, তার মানে ভুজের মান হলো 10 আর কোটির মান হলো 8/3। তাহলে আমরা এখানে বিন্দুগুলো পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা লিখবো যে লেখচিত্র হতে দেখা যাচ্ছে যে লেখচিত্র হতে দেখা যাচ্ছে যে প্রদত্ত সকল শর্তসমূহ সিদ্ধ করে কে কে এ ই এবং ডিই রেখা এবং তাদের পার্শ্বস্থ সকল বিন্দু সমূহ করে এ ই ও ডিই রেখা এবং তাদের পাশে সকল বিন্দু সমূহ, পাশের বিন্দু সমূহ, তাহলে প্রান্তিক বিন্দু সমূহ হলো আমরা এখানে এ বিন্দু স্থানাঙ্ক নিব, এ বিন্দু স্থানাঙ্ক হলো কত 18 ই বিন্দু স্থানাঙ্ক পেয়েছে সেটা কত 10 8/3, তারপরে ডি বিন্দু স্থানাঙ্ক পেয়েছে হলো 0.16। এখানে আরো অসংখ্য বিন্দু আছে, যেহেতু এই বিন্দুগুলো দ্বারা এগুলোকে নির্দিষ্ট করা যায়, তাহলে আমরা এখানে প্রান্তিক বিন্দু 3টা বিন্দু স্থানাঙ্ক নিলেই হলো। তাহলে এই বিন্দুগুলো পেয়েছি। আর আমাদের অভিষ্ট ফাংশন কি ছিল, এখানে অভিষ্ট ফাংশন ছিল z = 20x + 30y, এটা ছিল আমার অভিষ্ট ফাংশন। কারণ এই বিন্দুগুলো দ্বারা আমরা এখানে সর্বনিম্ন মানটা বের করব। সুতরাং এ 18 বিন্দুতে z = আমরা এখানে মানটা বসাবো 20 × 18 + 30 × 0, তাহলে এটা হয় 36 তারপরে ই 10 8/3 বিন্দুতে z = তাহলে 22 × 10 + 30 × 8/3, তাহলে এখানে 280, এটি হলো 280। তারপরে আসি হলো ডি 0.16 বিন্দুতে z = 20 × 0 + 30 × 16, তাহলে এটুকু 0 48 অর্থাৎ 480। তাহলে খেয়াল করো আমাদের প্রশ্নে বলছে অভিষ্ট ফাংশন যেটা মিনিমাম মান বের করতে হবে, তাহলে এই 3টা মানের মধ্যে আমরা দেখি যে এই বিন্দুতে মানগুলো সর্বনিম্ন। তাহলে এটা একটু লিখে ফেলি যে এখানে ই 10 8/3 বিন্দুতে z এর মান সর্বনিম্ন। সুতরাং z মিনিমাম = সেই সর্বনিম্ন মানটা কত 280 যখন x = 10 এবং y = 8/3। তার মানে প্রশ্নটা কি ছিল যে আমরা x কে ধরেছিলাম m প্রকারের খাবার, y কে ধরেছিলাম n প্রকারের খাবার। আমরা এটা লিখতে পারি অর্থাৎ m প্রকারের খাবারের প্রয়োজন, m প্রকারের খাবারের প্রয়োজন 10 কেজি, ঠিক 10 কেজি, এবং n প্রকারের খাবারের প্রয়োজন, n প্রকারের খাবারের প্রয়োজন
8/3 কেজি। এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে 3 2 6 2 এত কেজি। তাহলে আমরা উক্ত অঙ্কটি করে ফেললাম। খেয়াল করে দেখি যে আমাদের প্রশ্নে কি চেয়েছিল, এম প্রকারের খাবার প্রয়োজন হলো 10 কেজি, এম প্রকারের খাবার হলো 8/3 কেজি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা মাত্রই একটা প্রবলেম অর্থাৎ পুষ্টিজনিত সমস্যাগুলি নিয়ে একটা প্রবলেম মাত্র আমরা সলভ করে দেখলাম। তো তারই ধারাবাহিকতায় আমরা এখানে প্র্যাকটিস দিয়েছি তোমাদের টাইপ 2 অর্থাৎ ম্যাথ 1 থেকে 3 অর্থাৎ 3টা অঙ্ক আমরা প্র্যাকটিস দিয়ে দিয়েছি। অর্থাৎ পুষ্টিজনিত আমরা 4টা অঙ্ক এখানে দেখে নিব। তো এই 4টা অঙ্ক দেখলে আশা করি যে পুষ্টিজনিত যতগুলো অঙ্ক আছে তোমরা সবগুলোই করতে পারবে। যেমন এখানে অঙ্ক নম্বর 1 কি দেওয়া আছে দেখো, F1 ও F2 খাদ্যের প্রতি কেজিতে ভিটামিন সি ও ডি এর পরিমাণ এবং তাদের মূল্যের একটি ছক দেওয়া আছে আগেটার মতোই। এরকম আগে যেমন দেওয়া ছিল প্রোটিন ও ফ্যাট, এখানে দেওয়া আছে ভিটামিন সি এবং ভিটামিন ডি এবং প্রতি কেজির মূল্য দেওয়া আছে, এখানে টাকায় দেওয়া নেই, একক দেওয়া আছে। এখন সেম একইভাবে দৈনিক ভিটামিন সি এর ন্যূনতম চাহিদা যথাক্রমে 60 একক ও 50 একক হলে কম খরচে দৈনিক ভিটামিন চাহিদা মেটানোর জন্য একটি যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করো এবং লেখচিত্রের সাহায্যে প্রাপ্ত যোগাশ্রয়ী প্রোগ্রামটি সমাধান করে দৈনিক সর্বনিম্ন খরচ নির্ণয় করো। তাহলে সেম আগেরটার মতোই এখানে দুই প্রকার খাদ্য আছে, একটা হলো F1 আর একটা হলো F2। আগে যেমন ছিল M আর একটা কি ছিল N। তাহলে আগেরটা যেভাবে করেছি ঠিক এই অঙ্কটা আমরা ঠিক একইভাবে করতে পারবো। তো তোমরা বাসায় করবা। যদি কখনো তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে ইনবক্সে SMS করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। তারপরে চলে যাই আমরা দ্বিতীয় অঙ্কটিতে, অর্থাৎ আমাদের প্র্যাকটিসের 2 নং অঙ্ক। একই রকম অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে এক ব্যক্তি X ও Y দুই ধরনের খাদ্য গ্রহণ করে 3 ধরনের পুষ্টি N1 N2 N3 এর পরিমাণ খাদ্যের মূল্য পুষ্টি তালিকা সম্পূর্ণ প্রয়োজন দেওয়া আছে। এই প্রশ্নটা এক এক বছর এক এক টাইপের আসে। এখানে কোন কোন বই দেখবা যে 100 টাকা দেওয়া আছে, 300 টাকা দেওয়া আছে, আবার কিছু বইয়ে 10 টাকা দেওয়া আছে, 3 টাকা দেওয়া আছে। যেভাবে আসুক এখানে দেখো X ও Y দুই ধরনের খাদ্য আছে আর এখানে 3 ধরনের পুষ্টির পরিমাণ দেওয়া আছে। ঠিক আগেরটার মতোই আমরা সেম একইভাবে বাসায় করে নিব। তো আমরা চলে যাই পরে দেখো অঙ্ক নং 3। এখানে দেখো আগে যেরকম চার্ট করে দেওয়া ছিল, বাট এখানে একটু বিস্তারিত ব্যাখ্যা আকারে দেওয়া আছে। তাহলে আমরা ওই একটু চার্টের মতো করে সাজিয়ে নিব এই অঙ্কটার ক্ষেত্রে। এখানে দেখো দুই প্রকার খাদ্য আছে F1 F2। যেমন আমরা একটু আগে F1 F2 একটা অঙ্ক দেখেছিলাম, এখানে ভিটামিন সি ছিল, ডি ছিল, এখানে দেওয়া আছে এ এবং সি এবং খাদ্যের পরিমাণ দেওয়া আছে ভিটামিন এ, হ্যাঁ ভিটামিন সি এরকম দেওয়া আছে। আমরা ওই চার্টের মতো করে অঙ্কটাও করতে পারবো। তাহলে এই 3 টাইপের সাধারণত পুষ্টিজনিত অঙ্কগুলো থাকে। তাহলে আশা করব যে আমাদের বইয়ে যতগুলো পুষ্টিজনিত অঙ্ক আছে আমরা অবশ্যই করতে পারবো। তো যদি কখনো তোমাদের প্রবলেম হয়, আমি তো বললামই যে তোমরা আমাকে অবশ্যই SMS করবে বা আমাকে যেভাবে পারো তোমরা ফেসবুক, টুইটার, হ্যাঁ মেসেঞ্জার যেভাবে পারো তোমরা আমাকে নক দিবে, আমি চেষ্টা করবো ট্রাই করতে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিতে। তাহলে সবাই ভালো থেকো, আমরা পরের লেকচারে চলে যাব। ধন্যবাদ সবাইকে।